দেখুন, যুক্তি, তর্ক, রাজনৈতিক প্রেক্ষাপট, বিশ্লেষণ সবই থাকে, তবে আজকের দিনের অস্তিত্বটা একটু আলাদা। কেন? কারণ কিছুক্ষণ আগেই আপনারা দেখছিলেন ক্যালকাটা নিউজের পর্দায় সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছিলাম, কারণ রাত পোহালেই 21শে জুলাই। দেখুন, 21শে জুলাই কি, কেন, কি তার তাৎপর্য, এ নিয়ে হয়তো নতুন করে কথা বলবার কোনো জায়গা নেই, প্রয়োজনীয়তাও বোধ করিনি। কিন্তু তারপরেও এই যে 21শে জুলাইয়ের মঞ্চ বাঁধা হচ্ছে, কিছুক্ষণ আগেই সেই মঞ্চ পরিদর্শন করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি কেন 21শে জুলাইয়ের মঞ্চ হিসেবে ধর্মতলাকে বেছে নেওয়া হয়, আর বামেরা কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, একাধিক প্রেক্ষাপট তিনি আজ যতটুকু প্রয়োজন সেই বক্তব্য তিনি রেখেছেন মঞ্চ পরিদর্শন করতে এসে। অন্যদিকে আবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে সেন্ট্রাল পার্ক, বিভিন্ন যে ক্যাম্পগুলো করা হয়েছে, যারা 2-3 দিন আগেই উত্তরবঙ্গ থেকে বিশাল জমায়েত নিয়ে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন, তারা কেমন রয়েছেন বা সমস্ত ব্যবস্থাপনা সঠিক আছে কিনা, কারণ রাত পোহালে এই মানুষজনগুলোই ধর্মতলামুখী হবেন। এবং প্রত্যেক বছর যবে থেকে তৃণমূল কংগ্রেস 21শে জুলাই এইভাবে আয়োজন করছে, শহীদ সমাবেশ করছে, শহীদদের উদ্দেশ্যে তর্পণ করছে, শহীদ পরিবারদের সমবেদনা জানাচ্ছে, এই বিষয়টা থেকে তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, পরিদর্শন করবেন, এটা হয়ে আসছে। নতুনত্ব কিছু নেই। তাহলে নতুনত্ব কি রয়েছে? একটা বিষয় রয়ে গিয়েছে। দেখুন, 1993 সাল 21শে জুলাই, আজকে যারা আলোচনায় থাকবে তারা আরো ভালো বলতে পারবে, কিন্তু প্রেক্ষাপটটা অনেকটা ভোট, স্বচ্ছ ভোট করানো, সচিত্র পরিচয়পত্র বা এই যে ভোটারের কার্ড বা যারা ভোট দিতে যাচ্ছেন ভোটারদের পরিচয়, সমস্ত কিছু যেন পুঙ্খানুপুঙ্খ থাকে, এরকম একাধিক দাবি দাওয়া নিয়ে 1993 সালের এই 21শে জুলাই, যে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণটা কি ছিল? নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা, সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবি। আর ঘুরে ফিরে আজ 2025-এর 21শে জুলাইয়ের আগে প্রেক্ষাপট যা তৈরি হয়েছে, বিহারের নির্বাচন, সেখান থেকে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং সেই গোটা পদ্ধতির আওতায় বাংলাকেও আনা হতে পারে বা আনার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আবারও সেই জাতীয় নির্বাচন কমিশন চাইছে যে কোনো অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে। ঘুরে ফিরে কি ইস্যুটা এক হয়ে যাচ্ছে? পরিস্থিতি আলাদা, প্রেক্ষাপট আলাদা, রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, আর তার সঙ্গে জুড়ে গিয়েছে বাংলা এবং বাঙালির অস্মিতা রক্ষার লড়াই। যে রক্ষার লড়াই থেকে গত 16 তারিখ প্রতিবাদ মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পথ হেঁটেছেন, আর সেখান থেকে যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই বার্তা আজকের আলোচনার শুরুতে একবার শোনানোর চেষ্টা করি আপনাদের। শুনুন। ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, আজকে তাদের উপর অত্যাচার এনআরসির নামে। আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। इलेक्शन আসলে चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे है, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना।
हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। অর্থাৎ লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। এই ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ের জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্গাপুরে সভা করেছেন, সেখান থেকেও তিনি একইভাবে অনুপ্রবেশ রুখে দেওয়ার কথা বলেছেন এবং তার পাশাপাশি বাংলার অস্মিতা রক্ষার কথা তার মুখেও শোনা গিয়েছে। আজকে আলোচনায় আসবার আগে নরেন্দ্র মোদীর সেই বক্তব্যের কিছুটা অংশ আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, শুনুন। दुर्गापुर की धरती से साफ साफ कह दो, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। ये आपको मोदी की गारंटी है। অর্থাৎ একদিকে বাংলা বাঙালির অস্মিতা রক্ষা আর অন্যদিকে অনুপ্রবেশ, এই হাতিয়ারে কি এগোতে চলেছে 26-এর নির্বাচন? এছাড়াও একাধিক প্রশ্নের প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। আজকের হাল্লা বলে যারা আমার সঙ্গে রয়েছেন একটু পরিচয় করিয়ে দিই। একদম স্টুডিও থেকে সরাসরি রয়েছেন বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল। আমি মণিকাঞ্চন দাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, আমি অনির্বাণ দাকেও স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী, সুমন দাকে স্বাগত জানাবো। এরই পাশাপাশি দূরবর্তী স্থান থেকে সরাসরি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল। অমিতাভ দা, আপনাকেও স্বাগত জানাবো। এবং আমার মনে হয় আলোচনার শুরুটা একটু রাজনৈতিক, যেহেতু পুরোপুরি রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার পাশাপাশি একটা বিষয়, অর্থাৎ 26-এর নির্বাচনের আগে ধরে নেওয়া হচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চ, তৃণমূলের শহীদ সমাবেশ, যে মঞ্চ থেকে এক প্রকার 26-এর রূপরেখা বাতলে দিতে পারেন বা বার্তা দিতে পারেন সেই রূপরেখার তৃণমূল সুপ্রিমো। তাই অমিতাভ দা, একদম প্রথম প্রশ্ন বা জিজ্ঞাসা আপনার কাছে এটা থাকবে যে বাংলা বাঙালির অস্মিতা রক্ষা নাকি অনুপ্রবেশ, মানে 26-এর নির্বাচনী হাতিয়ার ঠিক কি হতে চলেছে? এটা খুব স্পষ্ট যে 26-এর নির্বাচনের হাতিয়ার হিসেবে যে দৃষ্টিভঙ্গিগুলোকে এই মুহূর্তে বাজার গরম করবার জন্য তুলে আনা হচ্ছে, যার ভেতরে এই এনআরসি, সিএএ এবং বাঙালির অস্মিতার প্রশ্ন ইত্যাদি আসছে, তাহলে দুটো বিষয় কিন্তু খুব স্পষ্ট। এক, আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার সার্বিক অবনতি এবং ক্রমবর্ধমান শাসক গোষ্ঠীর ছত্রছায়া থাকা ধর্ষণের রাজনীতি, অবদমনের রাজনীতি, গুন্ডাবাজির রাজনীতি। দুই, ভেঙে পড়া প্রশাসন এবং প্রতিটি বিষয়ে আদালতের হস্তক্ষেপ এবং আদালত কর্তৃক শেষ পর্যন্ত সাংবিধানিক নিয়ম কানুনকে বলবৎ করবার চেষ্টা। তিন, এ রাজ্যের সাধারণ জনজীবনের সঙ্গে জড়িত অন্ন, বস্ত্র, বাসস্থানের মৌলিক প্রশ্নগুলিকে সম্পূর্ণ সরিয়ে রেখে নির্বাচন এবার যে প্রশ্নে, সেটা হচ্ছে মানে যেখানে ঠেলে দিতে চাইছেন শাসক পক্ষ এবং তথাকথিত প্রধান বিরোধী পক্ষ, সেটা হচ্ছে আমাদের পরিচিতি সত্তা। একদিকে ভারতীয় নাগরিকত্বের প্রশ্নে এনআরসি এবং সিএ এর বিতর্ক, এবং অন্যদিকে হচ্ছে বাঙালি অস্মিতার নামে যে কিছুদিন আগে একটি বিতর্কতেও বা আগেও বারবার মণিকাঞ্চন দা বলেছেন, রামচন্দ্র নিয়ে আমার বলা একটি উক্তিকে উনি বিভিন্ন সময় ব্যবহার করেছেন। শেষ পর্যন্ত এই বাংলার মাটিতে রামচন্দ্রকে ছেড়ে দিয়ে জয় মা কালী, জয় মা দুর্গা ইত্যাদির দিকে যাচ্ছেন। ফলে সবটা মিলিয়ে এটা খুব স্পষ্ট যে 2026-এ যারাই সরকার করবেন তাদের কাছে নির্বাচনের ইস্যু হিসেবে দুর্নীতি, আইন শৃঙ্খলার সার্বিক অবনমন,
খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক জায়গাগুলোতে সরকারের যাবতীয় ব্যর্থতা, এগুলো আর কোনো ইস্যু থাকছে না। আপনি ভোট দিতে পারবেন কিনা, আপনি বাঙালিয়ানা প্রতিষ্ঠিত করতে পারবেন কিনা, আপনি জল বলেন না পানি বলেন, জামাইবাবু বলেন না দুলাভাই বলেন, সেই নিয়ে হবে এবারের ভোট। এখন প্রশ্ন হচ্ছে বাংলার মানুষকেই তাহলে সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে হবে যে এই মুহূর্তে তাদের জন্য কোনটা আসুক। হ্যাঁ, এনআরসির প্রশ্নটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যে বিপুল সংখ্যায় অবৈধ অনুপ্রবেশ ঘটেছে এবং প্রশ্নাতীত ভাবে এটা প্রমাণিত, এই অনুপ্রবেশকে রোধ করতে গেলে যে কায়দায় সিএ বা যে কায়দায় এনআরসির কথা বলা হয়েছে তা না হলেও সীমান্ত সুরক্ষাকে আরো জোরদার করে এবং অনুপ্রবিষ্টদের অনতিবিলম্বে বাংলা থেকে বার করে দেওয়া, অন্যথায় এই যে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদেরকে বাংলাদেশি বলে ভেবে নিয়ে তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে, তার কারণই তো ওইটা যে বাংলায় ব্যাপকভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হয়েছে। অতএব বাংলাদেশি আর পশ্চিমবঙ্গীয় বাঙালির ভেতরে সারা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে আর কোনো প্রভেদ থাকছে না। আমাদের এখানকার মানুষেরা কর্মহীনতার জন্য যাচ্ছেন অন্য রাজ্যে কাজ করতে, সেই ভ্যাকুয়ামটা দখল করে নিচ্ছেন বাংলাদেশ থেকে আসা মানুষজন। ফলে স্বাভাবিকভাবেই ভোটের অঙ্কে লাভবান থাকছেন শাসক পক্ষ, অতএব তারা এটাকে একটা ইতিবাচক অঙ্ক হিসেবে দেখতে চাইছেন। কিন্তু আমার ঘরের ছেলেমেয়েরা, আমার ঘরের মানুষ, ভাই বোনেরা, তারা ওই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন এই শুধুমাত্র একটি রাজ্য দিয়ে হু হু করে ঢুকে পড়া অনুপ্রবেশের যে সন্দেহের পরিস্থিতি, তার কারণে। সার্বিকভাবেই সে বাঙালি আক্রান্ত হচ্ছে যে তার কারণটাও কিন্তু শেষ পর্যন্ত এ রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা, যে এখানে অনুপ্রবেশকে তারা ঠেকাতে পারেননি। তাই পিচ বাঁচাতে আজকে এই এনআরসি, এই সিএএ ইত্যাদি তুলে যুক্তি সাজানোর চেষ্টা চলছে যে ভারতীয়তা থেকে বঞ্চিত করা বা প্রয়োজন মতো স্বার্থ মতো ধর্মীয় রং দেখে। এখান থেকে যে অনুপ্রবেশের কথা বারংবার আমাদের কথায় উঠে আসছে, কারণ একসময় দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিরোধী দলনেত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তো অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন, তাকেও আমরা জোরদার বিরোধিতা করতে দেখেছি। আমি এখান থেকে অনির্বাণদার কাছে আসবো। তাহলে যদি এসআইআর হয়ও বা অনুপ্রবেশ রোখার চেষ্টাও যদি করা হয়, তাহলে সমস্যা কোথায়? কারণ যেভাবে এর বিরোধিতা করা হচ্ছে, আপনাদের কি মনে হয় কোন কোন ক্ষেত্রগুলোতে এই সমস্যা আসতে পারে? অনুপ্রবেশ কি আপনারা হটাতে চান না বা তৃণমূল হটাতে চান না? বেশ, বর্ডারটা তৃণমূল কার্ড দিচ্ছে মোটামুটি আজ 100 বছর হলো বলেই আমাদের মনে হচ্ছে আপনাদের বক্তব্য শুনে। নিশ্চয়ই তৃণমূলের ব্যর্থতা, বর্ডার তারা কেন কার্ড দিতে পারে না, 1। 2, অনুপ্রবেশ হচ্ছে চারিদিকে রোহিঙ্গায় ছেয়ে যাচ্ছে। শুভেন্দুবাবু বলছেন 90 লক্ষ রোহিঙ্গা পশ্চিমবঙ্গে, কখনো বলছেন 20 লক্ষ রোহিঙ্গা বিহারে, অথচ গোটা পৃথিবী জুড়ে রোহিঙ্গাদের মোট জনসংখ্যা 20 লক্ষের কম। এটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যত রকম আপনার স্ট্যাটিস্টিক যেখানে যেখানে খুঁজবেন দেখবেন 15 থেকে 17 লক্ষ সংখ্যাটাই আপনি পাবেন, তার চেয়ে কিছুই বেশি পাবেন না, 20 লক্ষেরও কম গোটা বিশ্ব জুড়ে। অত চারিদিকে নাকি রোহিঙ্গা কিলবিল করছে। বিজেপির বন্ধুদের যখন জিজ্ঞাসা করে আপনি রোহিঙ্গা দেখেছেন চোখের সামনে, তারা বলে না চারিদিকে রয়েছে কিন্তু আমি দেখিনি। তারা কোন ভাষায় কথা বলে? তারা তো বাংলাতে কথা বলে। অথচ রোহিঙ্গারা মায়ানমারের লোক, তাদের সঙ্গে বাংলার কোনো সম্পর্কই নেই। মায়ানমারের মাঝে আছে বাংলাদেশ, একটা আস্ত দেশ, তারপরে হচ্ছে ভারতের বর্ডার, অথচ তারা নাকি সবটা পেরিয়ে এখানে চলে আসছে, কোটি কোটি ঢুকে পড়ছে, অথচ টোটাল সংখ্যাটাই 20 লক্ষের কম। আজকে অমিতাভবাবুকে আমি ধন্যবাদ জানাই যে সিপিএম যে আদতে ন্যারেটিভগতভাবে, রাজনৈতিক ন্যারেটিভগতভাবে বিজেপির দোষর, সেটা উনি যতটা সহজে বুঝিয়ে দিলেন মানুষজনকে, আমি তাকে ধন্যবাদ জানাই। মোহাম্মদ সেলিম এর আগে বুঝিয়েছিলেন, উনি আরেকবার বোঝালেন। এইখানে অনুপ্রবেশ এই যে চারিদিকে আবহটা তৈরি করা, কার্যত এটা যে বাঙালিদের বিরুদ্ধে একটি জেনোসাইডের গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। 1930-এর দশকে ঠিক যেভাবে ইহুদিদের বিরুদ্ধে এই গ্রাউন্ডটা জার্মানিতে নাৎসি বাহিনী তৈরি করেছিল, আজকে সেই জায়গাটা এখানে আরএসএস বিজেপি তৈরি করছে। এটা যারা বুঝে উঠতে পারছেন না, তাদের মনোভাবের প্রতি 1 আমার করুণা, আর 2 যারা ইচ্ছা করে বুঝতে চান না তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। আমি শুধু একটা উদাহরণ দিই। নরেন্দ্র মোদীর একটি বক্তব্য দেখালেন যে সংবিধান মেনে আমরা অনুপ্রবেশকারীদের বাইরে পাঠাবো। ভাইন, আজকে একটি প্রথম সারির বাংলা দৈনিকে 2 জন মানুষের কথা বেরিয়েছে যাদেরকে মহারাষ্ট্রে সেখানকার পুলিশ প্রথমে আটক করে 4 দিন একটি ঘরে আটকে রাখে, 4 দিন, তারপরে নিয়ে যায় স্থানীয় থানায়। সেইখানে কদিন পর সেখান থেকে তাদেরকে বিএসএফের কাছে হ্যান্ডওভার করা হয়। বিএসএফ তাদেরকে পুশব্যাক করে বলে পালাতে চাইলে গুলি করে মারবো।
এবং তারপরে রাজ্য সরকারের সঙ্গে বা এখানকার সরকারের সঙ্গে বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড তারা যোগাযোগ করে, যাবতীয় নথিপত্র ইত্যাদি ভেরিফিকেশন তারপরে হয় এবং তাদেরকে ফেরত নিয়ে নেয়। এবং এটা একটা মাত্র ঘটনা নয়, এরকম একাধিক ঘটনা আমরা জানতে পারছি। এবার আপনি আমাকে বলুন, আমাদের সংবিধানে কোথায় এই প্রভিশনটা আছে যে পুলিশ আদালতে 24 ঘন্টার মধ্যে পেশ না করে দিনের পর দিন আটকে রাখতে পারে? কোন নথি জাল কোন নথি জাল নয়, এইটা আমাদের সংবিধানে কোথায় পুলিশ বা বিএসএফকে যাচাই করার অধিকার দেওয়া হয়েছে আদালতকে বাইপাস করে? এবং 3, যদি গোটাটাই এরা এতই ঠিক করে থাকবে তাহলে ফেরতটা নিল কেন? আমি আবারও বলছি, এখানে আবারও বলছি, এখানে নথি জাল, অনুপ্রবেশ, রোহিঙ্গা এগুলো সব ফালতু কথা। আসল কথা হচ্ছে বাঙালিদের বিরুদ্ধে গণহত্যার একটি লেজিটিমাইজেশন করার প্রক্রিয়ার এর মধ্যে আমরা রয়েছি। এখনই রুখতে না পারলে না আমরা বাঁচবো, না বিজেপির হয়ে যারা দালালি করছেন তারা বাঁচবেন। কারণ ইহুদিরা যারা সেই সময় হিটলারের দালালি করেছিল, এই নাৎসি বাহিনী তাদেরকেও শেষ অবধি। আমি মণিকাঞ্চনদার থেকে উত্তর নেওয়ার চেষ্টা করবো। আমি ফিরে এলাম বিরতির পর। দেখুন, 21শে জুলাই এই মঞ্চ থেকে শহীদের পরিবার তারা উপস্থিত থাকেন, শহীদদের উদ্দেশ্যে এই সমাবেশ, তাদেরকে শ্রদ্ধা, শহীদদের তর্পণ, এবং ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর ধরে 21শে জুলাইয়ের মঞ্চ কোথাও একটা দাঁড়িয়ে তৃণমূলের তরফ থেকে পরবর্তী বছরের বা আগামী দিনগুলোর রূপরেখা, আর যদি নির্বাচনের আগে হয় তাহলে নির্বাচনী রূপরেখা এক প্রকার অ্যানাউন্সড হয়ে যায়। অন্তত দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, কি বার্তা নিয়ে তারা তাদের স্তরে গিয়ে লড়াই শুরু করবে তা শুনে নিতে। এবং এখান থেকেই এই 21শে জুলাইয়ের মঞ্চ এবং 26শে নির্বাচনের ইস্যু কোথাও একটা মিলেমিশে গিয়েছে। আমি মণিকাঞ্চনদার কাছে আসবার চেষ্টা করবো। এই যে SIR এর কথা বলা হচ্ছে, বিহারে ইতিমধ্যেই নাকি 41 লাখ ভোটার যাদের নাম প্রায় বাদের খাতায় চলে যাচ্ছে, কোনো না কোনো কারণ বশত সেই কারণ রয়েছে। এবং এখান থেকেই একটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে এই SIR কে সামনে রেখে পিছন দরজা দিয়ে NRC কে ঢোকানোর চেষ্টা চলছে। দেখুন, প্রথম বিষয়ে অনির্বাণ অনেক কথা বলল, কোথায় কোথায় চলে গেল জানি না অনির্বাণ কোথা থেকে সব তথ্য পেয়েছে। এখন যদি এখানে বসেও গুগল ঘাটা হয়, অনির্বাণ যা বললো তার থেকে অধিক সংখ্যায় রোহিঙ্গার সংখ্যা আছে, সুতরাং তথ্যটা একদমই ভুল, নাম্বার 1। নাম্বার 2, বলছে বাঙালিদের নাকি মানে ইস্যু তো আর নেই, যে যা কথা বলেছিল সেগুলো তো করার অবস্থায় নেই, তো সুতরাং নন ইস্যুকে ইস্যু বানাতে হবে। বাঙালিদের আজকে মহারাষ্ট্রে সব থেকে বেশি বাঙালি লেবার রয়েছে, এর আগের দিনও বলেছি আমি, মহারাষ্ট্র, তামিলনাড়ু সব জায়গাতে হয়েছে। কত পার্সেন্ট বাঙালিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? কত পার্সেন্ট? আমি বলছি না যে একজনকেও তাড়ানোটা অন্যায়, যদি অন্যায়ভাবে তাড়ানো থাকে সেটাকে অন্যায় বলছি আমি, কিন্তু তার পার্সেন্টেজটা কোথায়? লাখো লাখো বাঙালি স্বর্ণকার মহারাষ্ট্রে কাজ করছে, সুরাটে কাজ করছে, তামিলনাড়ুতে কাজ করছে। তো সুতরাং বাঙালি বিতরণ করা হচ্ছে, এটা একটা বিজেপির বিরুদ্ধে অপবাদ দেওয়া, যাতে বাঙালি অস্মিতাকে কাজে লাগিয়ে 26-এর বৈতরণী পার হওয়া যায়। নাম্বার 3 পয়েন্ট, যে বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালিদের তাড়া হচ্ছে। কেরল থেকে 26 জনকে তাড়ানো হয়েছে, এই রিসেন্ট ধরে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছে, তাদের কাছে ভুয়ো আধার কার্ড ছিল। তামিলনাড়ু থেকে তাড়ানো হয়েছে, আপনার পাঞ্জাবে সেদিনও আমি বললাম যে 6 জনকে বাঙালিকে জেলে পুরে রেখেছে, আধার কার্ড, ভোটার কার্ড, এখানে তো বারবার তথ্য এসেছে। কিন্তু যেটা ইস্যু, আমি রাজনীতি জানি, বিরোধীদের তো বলার কিছু নেই, এটা বলে দিয়ে চুপচাপ, তথ্যের কোনো ধার ধারে না। এই যে SIR করা হচ্ছে, এটা কি প্রথম প্রশ্ন? এটা প্রথম নয়, প্রতি বছর করা হয়। আপনারা এখনও গুগল ঘাটলে দেখতে পারবেন যে প্রতি বছর ধরে ধরে কতজন সংখ্যায় ডিলিশন হয়, কতজন অ্যাডিশন হয়, নেট অ্যাডিশন কত, নেট ডিলিশন কত, সেইগুলো কিন্তু প্রত্যেকের কাছে পাবেন, আমার কথায় বিশ্বাস করতে হবে না। এবং খুব ইন্টারেস্টিং 2-3টে তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেমন ধরুন 2011 নির্বাচন, 2011 নির্বাচন যদিও মমতা ব্যানার্জি জিতেছেন, 34 বছরের লেফট ফ্রন্ট ধরাশায়ী হয়েছে, কিন্তু সেই লড়াই ছিল মূলত সোনিয়া গান্ধীর সাথে প্রকাশ করাটা। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখুন, আমি যা ডেটা পাচ্ছি যে 2008 থেকে 7 থেকে 2000 আজকে 24, 2017-এর পরে SIR ওয়েস্ট বেঙ্গলে হয়নি। তো তার মধ্যে 2010-এ সব থেকে বেশি অ্যাডিশন ভোটার লিস্টে কিন্তু 2010-এ হয়েছে 37,57,385 জন।
কিন্তু আমি বলছি মনিকাঞ্চন অবশ্যই ইনফরমেশন রয়েছে, যাবতীয় বিভিন্ন তথ্য রয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে অনুপ্রবেশ রুখতে চাইছে বিজেপি, খুব ভালো কথা, কিন্তু বাংলা বা বাঙালির অস্মিতা রক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে, যেভাবে বাংলা ভাষাভাষীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে, আপনি বাঙালি আমি বাঙালি, আমাদের সকলের জন্য তো তাহলে গোটা পরিস্থিতি। আমি তো সেখানেই আসছি যে আপনার ধরুন 1 কোটি বাঙালি বাইরে রয়েছে, তার মধ্যে 1000 জন বা 1000 জনকে অন্যায়ভাবে বা কাগজপত্র দেখানি মানুষ মশতই ভুল হয়, সেই কারণে পাঠিয়েছে। তার মানে এই কি যে 1 কোটি বাঙালিকে তাড়িয়ে দিচ্ছে? এই কথা বলাটা কি ঠিক নয় তো। তো সুতরাং যেখানে হচ্ছে তাদের তো করা হচ্ছে। আমি আসছি তথ্যে দিয়েই আসছি, যেখান থেকে তুমি আজকের প্রোগ্রাম শুরু করলে বিহারের কিষানগঞ্জ, যেখানে আধার কার্ড আছে 126%, মানে 100 জন লোক থাকলে 126টা আধার কার্ড হয়েছে। কাটিহার 123% আধার কার্ড, আরেরিয়া 123% আধার কার্ড, পূর্ণিয়া 121% আধার কার্ড আছে। অর্থাৎ 100 জন থাকলে তার থেকে বেশি লোকের আধার কার্ড ওখানে ইস্যু হয়েছে। একটা দিক। আর একটা দিক, এই সব এরিয়া বর্ডার এরিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল আর বিহারের বর্ডার এরিয়া, এই বর্ডার এরিয়াতে যেসব জেলার আমি নাম বললাম সেখানে কিন্তু মুসলিম জনসংখ্যা কিষানগঞ্জে 68%, কাটিহারে 44%, আরারিয়ায় 43%, পূর্ণিয়ায় 38%। অর্থাৎ অনুপ্রবেশ হয়েছে। এটা ওখানকার কংগ্রেস এমপিও বলেছে, জামতারার কংগ্রেস এমএলএ ইরফান আনসারি বলেছে যে অনুপ্রবেশ বন্ধ করা উচিত। তথ্য দিয়ে বলছি। একটা লাইন চলে গেলে হবে না পুরো বিষয়টা, কিন্তু বারবার একটা তর্ক আমরা এখানে করি যে বর্ডার কে সামলাচ্ছে? বিএসএফ। আমাদের কি দোষ আছে? আচ্ছা বলুন তো, খুব বড় করে ভাবার দরকার নেই। রাজ্যে, যে কোনো রাজ্যের চুরি যাতে না হয় তার জন্য ল অ্যান্ড অর্ডার দেখার জন্য পুলিশ আছে। এবার পুলিশের চোখে ফাঁকি দিয়ে চোর যদি আমার বাড়িতে ঢুকে আসে, তখন আমি বলবো আরে চোর ধরা তো পুলিশের কাজ ছিল, পুলিশ যখন ধরেনি এই চোরকে ঘরের জিনিস এইটা মনিদা কিছুতেই অস্বীকার করতে পারলেন না যে বাঙালিদের নিপীড়িত হতে হচ্ছে। 1, 2, কিছু বছর আগে শান্তনু ঠাকুর মহাশয়ের নেতৃত্বে 85 টাকা থেকে শুরু করে 100, 500, 1000 কোনো লিমিট নেই মতুয়া কার্ড বিক্রি করা হয়েছিল। বিক্রি মাইন্ডেড, বিলি নয়। সেই মতুয়া কার্ড থাকা সত্ত্বেও হিন্দু বাঙালি যারা মতুয়া বাঙালি তাদেরকে পর্যন্ত এদের পুলিশ মহারাষ্ট্রে কোনো রকম আইনের প্রভিশন না মেনে এইভাবেই কোনো ডিটেনশন ক্যাম্প নাম তারা হয়তো বলছে, কিন্তু কোথায় ঢুকিয়ে রাখছে কেউ জানে না। তাদের পরিবারের লোক ভিডিও করে বলছে যে আমরা মতুয়া পরিবারের, আমরা বিজেপিকে ভোট দিয়েছি, তা সত্ত্বেও আমাদের ছেলেদের কোথায় আটকে রেখেছে আমরা জানি না। তারা হাত জোর করে কাঁদছে। আমি সুমনদার কাছে একবার আসবার চেষ্টা করি। সুমনদা, 21শে জুলাইয়ের মঞ্চ এবং 21শে জুলাইয়ের প্রেক্ষাপট কি ছিল আর কি হয়েছে তা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আপনারও হয়তো অনেক কিছু বলবার থাকতেই পারে, কিন্তু আমার বিষয় হচ্ছে যে এই যে এসআইআর বলুন বা বাঙালির অস্মিতা রক্ষা করবার লড়াই, এই লড়াইয়ে তো কংগ্রেসও এক প্রকার সহমত যেভাবে বাংলা বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সহমত তো সবাই হচ্ছে, কিন্তু এই লাভের গুড়টা কার ঘর অব্দি উঠবে? লাভের গুড়টা ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস ইকুয়ালি না হলেও কাছাকাছি ভাগ করে নেওয়ার চেষ্টা করছে। আমি একটা কথা বলি, বাঙালিরা নিপীড়িত হচ্ছে, তার জন্যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলছি, আগামী দিনেও তুলব। বাঙালিদের ওপরে নিপীড়ন কোনোভাবে সহ্য করা হবে না। এবং আমাদের আরও একটা ডাইমেনশন আছে এর মধ্যে, আমরা শুধু বাঙালি মানে পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের কথা বলি না, আমরা বাঙালি মানে সমগ্র বঙ্গবাসীর কথা বলি। কারণ বহু পরিযায়ী শ্রমিক এখান থেকে আছে। এই যে খুব গলা উঁচু করে মনিকাঞ্চন বলছিল গুজরাটে স্বর্ণকাররা আছে, মহারাষ্ট্রে স্বর্ণকাররা আছে, এবং শুধু তাই না, আরও বিভিন্ন ধরনের মানুষ অন্যান্য রাজ্যে কাজ করতে যায়। যারা হয়তো হিন্দিভাষী, তারা হয়তো বিহার বা ইউপিতে যদি তাদের অরিজিন থাকে সেখানে কোনো দিন যায়নি, বাংলাতে জন্ম, বাংলাতে বড় হওয়া। তো সামগ্রিকভাবে প্রদেশ কংগ্রেস বা জাতীয় কংগ্রেস মনে করে যে বঙ্গবাসীদের ওপরে যদি কোথাও নিপীড়ন হয়, অত্যাচার হয়, আমরা তার প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ গড়ে তুলব। কিন্তু এর আরেকটা দিকও আছে। কেন ভারতীয় জনতা পার্টি এই বাংলা ভাষাভাষীদের টার্গেট করেছে? বাংলা ভাষাভাষীদের টার্গেট করলে খুব সহজে তারা যেহেতু বাংলায় কথা বলে তাদের বাংলাদেশি সাজানো যাবে, আর বাংলাদেশিদের সঙ্গে
মুসলমান বা ইসলাম ধর্মকে খুব সহজে কানেক্ট করা যাবে, একটা মেরুকরণ তৈরি করা যাবে। সেই কারণে ভারতীয় জনতা পার্টি এটা খুব সুচতুরভাবে ধীরে ধীরে ওই ঠুক 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 করে হাতুড়ি মারার মতন, এখন মণিকাঞ্চন বলছে মাত্র ২৬ জন, পরের মাসে মণিকাঞ্চন বলবে মাত্র ১০০ জন, তার পরের মাসে বলবে মাত্র ১০০০ জন, এত কোটির মধ্যে ১০০০ জন, এই করে একটা কাউন্টার ন্যারেটিভ ভারতীয় জনতা পার্টি তৈরি করতে চাইছে, যেটার বিরোধিতা প্রদেশ কংগ্রেস সহ জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব করছে। আলটিমেটলি এই মেরুকরণ করে ২০২৬-এ যেহেতু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে, যে নির্বাচনে আদৌ ভারতীয় জনতা পার্টি কিছুই করতে পারবে না, সেই মেরুকরণটাকে আগামী ২০২৬-এর নির্বাচনে খুব ভালোভাবে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং সেটাকে আবার ব্যাকআপ দিচ্ছে তাদেরই দোসর এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ তারাও মনে করে মেরুকরণ যতক্ষণ থাকবে, মাইনরিটি ভোটকে আমি যতটা পকেটস্থ করতে পারবো, আর ভারতীয় জনতা পার্টি মেজরিটি ভোটের একটা মেজর পার্ট যতটা পকেটস্থ করতে পারবে, তাহলে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো সাফার করবে। এটা ওদের একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং। একটু আগে এখানে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলছিলেন বিজেপির দালালির কথা, আমার খেয়াল আছে কথাটা, নিশ্চয়ই বিজেপির দালালি এক সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং তো আপনাদেরও রয়েছে, আপনারা ইন্ডিয়া জোটে একে মানে না দিদি একটা কথা আমার শেষ করতে দিতে হবে। বিজেপির দালালি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস না করলে আজকে আর ভাইপোকে খোলা আকাশের নিচে সেন্ট্রাল পার্কে ঘোরানোর ছবি ক্যালকাটা নিউজ দেখাতে পারতো না। একের পর এক নেতা চোরগুলো অ্যারেস্ট হয় আর বেল হয়ে যায়, আর সিবিআই এর তদন্তের স্পিড কমে যায়। তা বিজেপির দালালি কারা করে, বিজেপির দোসর কারা, সেটা বাংলার মানুষ, বাংলার বুদ্ধিজীবী, বাংলার ভোটাররা দেখছে। এর জবাব ২০২৬-এ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস পাবে। বেশ, একদম অনলাইনে অমিতাভ দা যাবো, একটা বিরতির সময় হয়েছে, তার আগে আপনার বক্তব্য শুনবো, বলুন। অনলাইনে আচ্ছা বলুন শুনবো, বলুন। বিষয়টা হচ্ছে অনির্বাণ যে কথাগুলো বললো, একটা স্ববিরোধিতা তোর কথাতে খুব স্পষ্ট। বাঙালির জেনোসাইডের সুপরিকল্পনা, বাবা বাঙালির জেনোসাইড মানে এই স্বাধীন ভারতবর্ষে কিভাবে হবে আমি জানি না। প্রশ্নটা হচ্ছে জেনোসাইড বাদ দিয়েও তো প্রতিদিন আমাদের এখানে বিরোধী রাজনৈতিক মতাবলম্বীরা হত্যা হচ্ছেন। প্রতিটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চত্বর এই সরকারি দলের গেস্টাপো বাহিনী এবং সিভিক পুলিশ মিলে ক্ষমতার অবদমন চাপিয়ে রেখেছে। এখানে নিপীড়িত বাঙালিরা অনেক বেশি অত্যাচারিত শাসক পক্ষের হাতে। অনির্বাণ বোধহয় ভুলে যাচ্ছে যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, ২ পরগনার জুড়ে কুটির শিল্পের মতো যে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানাবার ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে ওর দলের লোকজন, যেগুলো হাতে নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে তারপর ধরা পড়তেই পালিয়ে গেলেন একজন বাংলাদেশি নাগরিক, ২ শিক্ষক। এই সেদিন পর্যন্ত বাংলাদেশের স্কুল থেকে মাইনে নিচ্ছেন, থাকেন ভারতবর্ষে, সেটা সামনে এলো। একই সঙ্গে জানিয়ে রাখি, চাকরি হারা, এই যে আদালতে সুপ্রিম কোর্টের বিচারে যে ২৬,০০০ চাকরি চলে গেছে, তার মধ্যে শুধুমাত্র নদিয়া, কোচবিহার, মালদা থেকে অন্তত চিহ্নিত ৯ জন আছেন যারা বাংলাদেশ থেকে এসে ভুয়ো আধার কার্ড বানিয়ে, ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছেন, টাকা দিয়ে চাকরি পেয়েছেন। তারপর তারা চাকরি চলে যাওয়ার পরে এই যাবতীয় তথ্যগুলো এসছে, কিন্তু খুব সুচতুর ভাবে তাদেরকেই পুনর্বহালের জন্য সরকার তৎপর। বাঙালির বিরোধিতা কে করছে এই সরকার ছাড়া? একটা ছোট্ট বিরতি নিতে হবে, সকলকে সঙ্গে নিয়ে একটা বিরতি নিচ্ছি। তবে বিরতির পর ফিরে এসে এটাও আলোচনার বিষয়, এত কথা উঠছে ঠিকই, কিন্তু এই ২১শে জুলাই যারা শহীদ হলেন তারা কোন দলের কর্মী, যে দলের কর্মী তারা ২১শে জুলাই ঠিক কি কি কর্মসূচি রেখেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আসবো। সুমনদা, ফিরে এলাম বিরতির পর। দেখুন, গতকালই ইন্ডিজোটের বৈঠক হয়েছে এবং এই বাদল অধিবেশনের আগে, কারণ ২১শে জুলাই বাদল অধিবেশনের শুরুয়াত, এবং সেক্ষেত্রে অনেকগুলো ইকুয়েশনও কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্কোয়ার তত্ত্ব সামনে এনেছেন, অর্থাৎ একদিকে ইলেকশন কমিশন এবং অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যা কিনা বিজেপি হাতিয়ার করছে। আবার ২১শে জুলাই কংগ্রেসের ঠিক কি কর্মসূচি রয়েছে সেটাও জানতে নিশ্চয়ই উৎসুক বাংলার মানুষ। আবার এটাও প্রশ্ন, এই ২১শে জুলাই কেন বিজেপিকে উত্তর কন্যা অভিযান করতে হচ্ছে? ২১শে জুলাই কেন?
এই একাধিক প্রশ্নগুলো কিন্তু সামনে রয়েছে। আর এখান থেকেই আমি এই 21শে জুলাইয়ের অংশ, যেহেতু 21শে জুলাই রাত পোহালেই 21শে জুলাই তৃণমূলের তরফ থেকে বিভৎস মানে বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে, মহা সমাবেশের আয়োজন করা হয়েছে, কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছে। সুমনদা, 21শে জুলাই 13 জন কংগ্রেস কর্মী নিহত হয়েছিলেন, শহীদ হয়েছেন। সেই সময় কংগ্রেসের যুব সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল কংগ্রেসের ঠিক কি কি কর্মসূচি রয়েছে? আমি শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। আই ওয়ান্ট টু কোট মাই স্টেট প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার। উনি বলেছেন 21শে জুলাই শোকের দিন, মোৎসবের দিন নয়। 21শে জুলাই আন্দোলনকারীদের হাতে কংগ্রেসের পতাকা ছিল, মনে ছিল কংগ্রেসের আদর্শ। তৃণমূল তখনও জন্ম নেয়নি। তাই 21শে জুলাইকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কারণে বিক্রি করবেন না। 21শে জুলাই কোনো পাগলু ডান্স বা ছম্মাক ছাল্লো গান গাওয়ার দিন নয়, শহীদ তর্পণ করার দিন। দুঃখের কথা হচ্ছে 21শে জুলাইয়ের শহীদরা আজকে হারিয়ে গেছে। আজকে বাসে করে করে তৃণমূল কংগ্রেস নামক গ্যাংয়ের সদস্যরা সারা বাংলা থেকে কলকাতায় আসছেন বিভিন্ন ধরনের ওই ডান্স নাম্বার গাইতে গাইতে। তাদের এটুকুও শিক্ষা দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা আসছো শহীদ তর্পণ করতে। যে 13 জন আমার সহকর্মী, যখন আমি আসল কংগ্রেসের যুব সভানেত্রী ছিলাম, তারা প্রাণ দিয়েছিল গুলিতে, তাদের শহীদ তর্পণ যে সভা হবে সেখানে আসছো। এখানে চটুল নাচ গানের সঙ্গে নৃত্য করা তোমাদের শোভা পায় না। এটাই হচ্ছে তৃণমূলী শিক্ষা। এটা আমরা বললে আমরা খারাপ হয়ে যাই। কিন্তু বিষয়টা আমি হচ্ছে, যদি খুব ভুল না করি, অনির্বাণ আরো স্পষ্ট বলতে পারবে বা আপনারা আরো ভালো বলতে পারবেন, আমি যা শুনেছি তাতে এই মঞ্চে তো শহীদ পরিবারদেরও থাকার কথা রয়েছে। সুমন, আরে আমি যদি যারা অর্গানাইজার, যারা হচ্ছে সৈন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা, তারাই যদি 21শে জুলাইটা কি, কেন, কি কারণে, কেন যাচ্ছি, এটাই যদি তাদের মাথার মধ্যে না ঢোকে, আপনি শহীদ পরিবার কটা বিদ্বজ্জনের সঙ্গে স্টেজে বসিয়ে লাভটা কি হবে? আমি যদি আমার দলকে শিক্ষিত না করতে পারি, পারবে অনির্বাণ এটাকে ক্রস করতে? হাজার হাজার ভিডিও প্রতি বছর, শুধু এবছর না, শয়ে ভিডিও, হাজার ভিডিও ভাইরাল হয়, যেখানে তৃণমূল কংগ্রেসের ইভেন কর্মীরা যদি জিজ্ঞেস করা হয় কলকাতায় 21শে জুলাই কেন যাচ্ছ, তারা উত্তরে বলে জানি না, দিদি ডেকেছেন। তার মানে আমি আমার দলকেই তো শিক্ষিত করতে পারিনি। আমি শহীদ তর্পণ কি করব? একটা ঘটনাকে আমি হাইজ্যাক করে নিতে পারি ক্ষমতার জোরে, সংগঠনের জোরে, কিন্তু আমি তো আমার সংগঠনকে, আমার দলকে শিক্ষিত করব আগে যে এই ঘটনা ঘটেছিল 93 সালে, আমাদের 13 জন শহীদ, আমাদের 13 জন সহকর্মী শহীদ হয়েছিলেন। আর ওরা শিক্ষিত হবেই বা কি করে? ওরা তো ক্ষমতায় আসার পর দেখলো যার অর্ডারে গুলি চলেছিল সে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিদ্যুৎ মন্ত্রী হলেন। যাদের অর্ডারে গুলি চলেছিল তাদের মধ্যে একজন রাজ্যসভার সাংসদ হলেন। কিভাবে তারা শিক্ষিত হবে? তারা দেখছে ক্ষমতায়ন, ক্ষমতাকে কুক্ষিগত করতে হবে, ক্ষমতার প্রদর্শন করতে হবে। তাই ক্ষমতার একটা প্রদর্শনী সভা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে করছেন, সেটা বাংলার মানুষ আবার দেখবে এবং সিএন সহ বিভিন্ন সংবাদ মাধ্যম লাইভ দেখাবে। কিন্তু শহীদরা কোথাও নেই, তিথি শহীদরা কোথাও নেই, শহীদরা হারিয়ে গেছে। অনির্বাণদার শহীদ সমাবেশ নাকি এই বিরোধীদের করা মন্তব্য, রাজনৈতিক সমাবেশ, অঘোষিত তৃণমূলের বার্ষিক রাজনৈতিক সমাবেশ? আচ্ছা, আগামীকাল কি সুমন দ্বারা কিছু প্রোগ্রাম করছেন? মানে জানার ইচ্ছা, মানে অনেস্টলি জিজ্ঞাসা করছি। সারা আমি অনির্বাণকে উত্তর দিচ্ছি, আমি ধরে নিলাম না, আমি তোমাকে একজন বঙ্গবাসী হিসেবে তুমি প্রশ্ন করেছো আমার দলকে, আমি উত্তর দিলাম। কাল সারা বাংলায় ব্লকে ব্লকে, মহকুমাতে, জেলাতে এবং দলীয় সদর দপ্তরে শহীদ স্মরণ
ব্যঙ্গ করলে আর বাকি কথাগুলো আরে না, বলতে দেবো না তোমাকে। উত্তরটা বলুন না। না সে না, না দিলে তো ঠিক শহীদ আছে, স্মরণ আপনারা চ্যানেলেই অনুষ্ঠান বলেন, হবে, আমরা ওটা allow করি। শহীদ স্মরণ অনুষ্ঠান হবে, দেখতে পাবে এই সিএন এর পর্দায় নিশ্চয়ই, আমি আগামীকাল দেখতে চাই। রাত্রিবেলা দেখতে আমি পাবে, দেখতে চাই, যে দেখতে আমি পাবে। দেখতে চাই, আমি দেখতে ওটা চাই। ক্ষমতার প্রদর্শন হবে না, ঠিক, ঠিক। শহীদ স্মরণ অনুষ্ঠান হবে। ঠিক। আচ্ছা, যে শহীদ যাদের স্মরণ করবেন আপনারা, তারা কেন শহীদ হয়েছিল? সেই কারণটা পায়ের তলায় পিষে মমতা বন্দ্যোপাধ্যায় মেরেছে। মমতা ব্যানার্জি ওদেরকে মেরে দিয়েছিলেন। সচিত্র পরিচয় পত্রের দাবিতে, মানে- স্বচ্ছ নির্বাচনের দাবিতে, শেষ করতে দাও, স্বচ্ছ নির্বাচনের দাবিতেই আন্দোলন ছিল, ঠিক। ঠিক আছে। গুলি চলেছিল কিছু? 2011 কেউ সালে কি গুলি টুলি করেছিল? 2011 না, না, সালে এদের কি কেউ কি গুলি করে মেরেছিল? 2000 শেষ করতে দাও। আরে এটা আমার প্রশ্নে 1993 সাল তো, তাই তো? না না, আমার ভুল হতে আরে পারে, আমি মহা আপনার থেকে মুশকিল। অনেক বয়সে আরে মহা অনেক মুশকিল। কনিষ্ঠ, আমি জানতে চাই যে এটা কি মমতা 1993 সালের ঘটনা? আরে শোনো না ভাই, না না, ঠিক আছে, আরে এটা কি শেষ করতে দাও। 1993 সালের ঘটনা? যে মমতা আপনি তো মিছিলে ছিলেন না বোধহয়, আপনিও পড়েছেন, আমিও পড়েছি। স্বচ্ছ নির্বাচনের কেউ কি গুলি দাবিতে চালিয়েছিল, সুমনদা? যে মমতা সুমনদা, কেউ কি গুলি বন্দ্যোপাধ্যায় চালিয়েছিল? এই তো শোনার ধৈর্য নেই। কেউ কি গুলি Cross চালিয়েছিল? করলে- না, না, আমি cross আপনার করলে গল্প হবে না। শুনতে চাইনি। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীকালে কে, কে? পরবর্তীকালে কাদের সরকার ছিল? তোমাদের রাজ্যে, কাদের সরকার ছিল? তোমাদের রাজ্যের ঠিক আছে, বিদ্যুৎ কাদের মন্ত্রী সরকার ছিল? মনীশ গুপ্ত আপনারাও গুলির সেই অর্ডার সরকারে দিয়েছিল, ছিলেন। আপনারাও সেই সরকারে যে ছিলেন। শহীদদের সেই ভাঙিয়ে সরকারে আপনারাও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই এখন সরকারে আপনারাও ছিলেন। রাজনৈতিক রুটি বেশ, শেখার চেষ্টা সেই করছে। সরকারে আপনারাও ছিলেন, কিন্তু যখন গুলি চলেছিল তখন পুলিশ মন্ত্রী কে ছিলেন, সুমনদা? তখন কি পুলিশ মন্ত্রী ছিল মনে সেটা নেই। বড় কথা ও নয়। বড় কথা। তারা আচ্ছা। তারা মানে ঠিক বিরোধী আছে, ছিল, fine। তারা বিরোধী ছিল, মানে গুলি চালিয়ে ঠিক করেছে? কিন্তু- মানে গুলি কিন্তু- চালিয়ে ঠিক করেছে কি? কিন্তু যে তাহলে কি গুলি চালিয়ে ঠিক করেছিল? যে ব্যুরোক্র্যাটরাই আচ্ছা, তখন অপরাধে, ব্যুরোক্র্যাট, এই তখন অপরাধে মন্ত্রী দোষ নয় যুক্ত তো? ছিল, তখন তারা কি মন্ত্রী করে দোষ নয় তো? মমতা মন্ত্রী সবাই জায়গা Fine, পায়? আমি আপনার যুক্তি তারা মেনে কি নিলাম। করে কিন্তু আপনিও মন্ত্রী মন্ত্রিসভায়, সভায় আপনার জায়গা দলও পায়? ছিল তো। আর না না, আচ্ছা, আপনার আপনার মন্ত্রিসভায় point কি বুঝে করে গেছি। জায়গা আপনার পেল? point বুঝে গেছি। কতটা আপনার point শহীদদের বুঝে প্রতি গেছি। নিশ্চয়ই। মমতার সম্মান, ঠিক, সেটা বোঝা যায় ঠিক। যখন যখন পাগলু ডান্স করানো হয় ঠিক। ওই শহীদ সমাবেশে। বেশ, হয়ে গেছে। আচ্ছা, দেখুন, আমি সুমনদার যুক্তিগুলোকে একদম মাথায় নিয়ে পরপর আপনাকে বলছি। যে লোক ব্যক্তির কথা উনি বলছেন যে মন্ত্রিসভায় ছিলেন ইত্যাদি, সেই মন্ত্রিসভাতে কংগ্রেসেরও মন্ত্রীরা ছিলেন। এক, যদি তাদের এতই আপত্তি থাকতো তাদের থাকা উচিত ছিল না। দুই, 1993 সালের এই ঘটনা, যেখানে সুমনদার ভাষায় আসল কংগ্রেস, যদিও বাস্তব হচ্ছে সেটা যুব কংগ্রেসের নকল হইতে সাবধান। আচ্ছা, ঠিক আছে। আবারও বলছি তো, ঠিক। নকল হইতে মানুষ তো সাবধান, আপনাদের থেকে দূরে চলে যাচ্ছে এসব। নকল হইতে সাবধান। ঠিক আছে, আমি শেষ করে নিই। তৎকালীন যুব কংগ্রেস যার নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে মিছিল হয়েছিল, এবং তৎকালীন যেটাকে মাদার কংগ্রেস যদি আমি বলতে চাই, তারা বিরোধিতা করেছে। যদি বলতে চাই অন্য মানে কথা। ও মাদার কংগ্রেস, মানে মাদার তখন কংগ্রেস। তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। অবশ্যই হয়, আমি তো বললাম যুব কংগ্রেস, আপনি বাংলাটা বুঝতে পারছেন না আজকাল, ধোকলা কম খান। এবার এইখানে তো সেই তৎকালীন যারা মাদার কংগ্রেস, তারা বিরোধিতা করেছিলেন, আলাদা কথা। তারপরেও আমি বলছি, সেই সময় যে দল ক্ষমতায় ছিল, যে দলের পুলিশ মন্ত্রী ছিল, তাদের নির্দেশে যে পুলিশ গুলি চালিয়ে কংগ্রেসীদের, আমি আবারও বলছি, কংগ্রেসীদের খুন করেছিল, সেই দলের সঙ্গে সুমনদারা জোটে আছেন। এইটা যদি শহীদদের প্রতি শ্রদ্ধা হয়ে থাকে, আমার আর বিশেষ কিছু বলার নেই। আমার একটাই বক্তব্য যে তৃণমূল খুব খারাপ দল, সুমনদার ভাষায়। তারা কিচ্ছুটি ঠিক করে না, সব খারাপ করে, সব খারাপ করে, মেনে নিলাম। তারা 21শে জুলাই অত্যন্ত খারাপ কাজ করছে। আপনারা শহীদদের প্রতি আসল সম্মান দেখিয়ে সিপিএমের তাবড় নেত্রীদের আপনাদের শহীদ দিবসের মঞ্চে এনে এটাকে একদম উদযাপন করে দেখিয়ে দিন যে প্রকৃত 21শে জুলাই আমরা সিপিএমের নেতাকর্মীদের নিয়ে, যেমন অধীর চৌধুরী সিপিএমের উত্তরীয় গলায় পরে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন, আপনিও সিপিএমের পতাকা হাতে 21শে জুলাই পালন করে দেখিয়ে দিন যে দিস ইজ দ্য ওয়ে টু সেলিব্রেট শহীদ দিবস। করে দিতে পারেন। আমি একদম সঠিক, অনির্বাণ, তুমি ঠিক বলেছো। সিপিএমের পতাকা হাতে আপনি হাঁটবেন তো? সিপিএমের পতাকা হাতে, সিপিএমের পতাকা হাতে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী হেঁটে 21শে জুলাই পালন করবেন, এই তো ব্যাপার। স্বচ্ছ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছিলেন। খুব অন্যায় করেছিলেন, খুব অন্যায় করেছিলেন। তার 13 জন সহকর্মী, খুব অন্যায় করেছিলেন। তার 13 জন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করে কি অন্যায় করেছিলেন? তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে 2024 অবধি স্বচ্ছ নির্বাচন বাংলায় হতে দেয়নি কেন? কেন পিছে মেরেছে গণতন্ত্র? 2011 সালে তো আপনারা ওনারই মন্ত্রিসভায় ছিলেন। 2011 হল্লা বলে বাকি আলোচনার সময় ভীষণ অল্প। আমি অমিতাভদার কাছে যাওয়ার চেষ্টা করবো। অমিতাভদার কিছু বলবার রয়েছে শুনবো, এবং তার সঙ্গে আমি যেটা অ্যাড করতে চাইবো, অমিতাভদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি ইলেকশন কমিশন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরকে হাতিয়ার করছে, বা এই পিছন দরজা থেকে এনআরসি ঢুকিয়ে দেওয়া হোক, কিংবা 21শে জুলাই এর মঞ্চ, আদৌ 21শে জুলাইটা কার, তা নিয়ে যে কচকচানি রয়ে গেছে, সেটা কিন্তু হল্লা বলে স্টুডিও থেকেও স্পষ্ট। হ্যাঁ, সে তো বটে, তো হতেই হবে, কারণ
আর শেষ পর্যন্ত লাশ নিয়ে রাজনীতি, ফলে আগ্রহটা একটি পক্ষের বিশেষ করে থাকবে স্বভাবগতভাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রশ্নটা খুব সুকৌশলে খেলবার চেষ্টা করছে অনির্বাণ, সিপিএম এর সঙ্গে সুমন দ্বারা কেন? কারণ সেদিন সরকারটা সিপিএম এর ছিল না, বা সিপিএম ক্যাডার বাহিনী নেমে এই তাদের হাতে 13 জন মারা গেছে এমনটা নয়। সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়েছে বা মহাকরণ দখল করবার জন্য যে প্রচেষ্টা হচ্ছে, যে রিপোর্ট সরকারি ভাষায় যে রিপোর্ট আছে, সে মনীশ গুপ্তের রিপোর্ট, সেটা যদি আমি আবার উল্লেখ করি তাহলে অনির্বাণকে লজ্জাই পেতে হবে। যাই হোক, সুমন দা বহুবার বলেছেন সে কথা, ফেনিয়ে আমি আর ফিরছি না সেখানে। যদি এই একই কারণে যেহেতু সিপিএম এর কোনো ক্যাডার নয়, সরকারি পুলিশের হাতে এই ঘটনাটা ঘটেছে, এই শহীদের হওয়ার ঘটনাটা ঘটেছে, সুতরাং সিপিএম এর সঙ্গে কংগ্রেসের নীতিগতভাবে জোট হতে তো সমস্যা নেই। যদি নীতিগতভাবে জোট হতে সমস্যা হয়, তাহলে যে বিজেপির সরকারে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তিনি কি করে বিজেপি বিরোধিতা করেন? কিন্তু করেন এই কারণেই যে সেটাও এনডিএ এর সরকার ছিল। তাদের যুক্তিটা হচ্ছে ওটা শুধু বিজেপির সরকার ছিল না, এনডিএ এর সরকার ছিল এইভাবে। সুতরাং প্রশ্নটা এইখানেই যে দলগতভাবে যদি রাজনীতিকে দেখতে হয় এবং এই গোটা পার্সপেক্টিভে তাকে দেখতে হয়, সে বামফ্রন্ট সরকার থাকাকালীন সরকারি পুলিশের হাতে বামফ্রন্টেরই শরিক, ধরা যাক ফরওয়ার্ড ব্লকের বেশ কয়েকজন নিহত ছিলেন কুচবিহারে। সুতরাং এটা আইন শৃঙ্খলার প্রশ্ন। আইন শৃঙ্খলাকে সামলাতে গিয়ে যখন পুলিশকে সিদ্ধান্ত নিতে হয়েছে এমন ঘটনার, তার পর কি পদক্ষেপ করেছে সরকার, সেটা সবচেয়ে বেশি লক্ষণীয়। সেই সমস্ত পুলিশ কর্মচারীদের বা সুনির্দিষ্টভাবে যখন তদন্ত করে প্রমাণিত হয়েছে কাদের নির্দেশে গুলি চলেছে, এমনকি নন্দীগ্রামের গুলিচালনার ঘটনাতেও সিবিআই তদন্তের পরে স্পষ্টত সেইখান থেকে রাজনৈতিক বিরোধিতার জায়গা উঠে এসছে, অন্তত কাউকে তুলে নিয়েছে, মন্ত্রী করে দেওয়া হয়নি। সুতরাং ভাবের ঘরে চুরি করে লাভ নেই অনির্বাণ, এটা খুব স্পষ্ট যে তোমাদের ক্ষমতায় টিকে থাকার জন্য মৃতদেহের রাজনীতি চিরকাল করতে হয়েছে, শুধু আজ নয়, চিরকাল। এবং প্রয়োজনে এই ধর্ষণের যুক্তি দেখিয়ে সেই চম্পলা সর্দার থেকে শুরু করে এই মৃতদেহের যুক্তি বারবার এই কথাগুলোকে ঠিক একই কারণে, যে কারণে ওই নন্দীগ্রামের কথা বলতে গিয়ে হলদি নদীতে ভেসে যাওয়া লাশের গল্প তোমরা টেনে নিয়ে এসছো বহুবার, সবটা মিলিয়ে শেষ পর্যন্ত শহীদ দিবস হাইজ্যাক করার উদ্দেশ্য হচ্ছে ওখানে কতগুলো মৃতদেহ আছে, ওখানে কতগুলো লাশ আছে, এবং ওই লাশে পা না রাখলে আজকে এই ক্ষমতার আসনে এইখানে আসতে পারতেন না। রুকবানুর কোথায় গেল? রিদওয়ানুরকে একটা এমএলএ করে দিয়ে রুকবানুর মুছে গেল তোমাদের স্মৃতি থেকে? কি করেছো তোমরা? তারপর এসছে ন্যায় বিচার রুকবানুরের জন্য। এরকম একাধিক উদাহরণ তুলে নিয়ে আসতে পারি আমরা। সুতরাং প্রশ্নটা এইখানে নয়, প্রশ্নটা হতে হবে রাজনীতির মান। রাজনীতির মান এত নিম্ন যে সেইখানে গিয়ে আসলে শহীদ দিবস বলে তোমরা যেটা দাবি করো, তাতে যদি সত্যি শহীদের মতো তর্পণ, শহীদের প্রতি মানে স্মৃতি তর্পণের আয়োজন থাকতো, তাহলে পরম বিরোধী হয়েও আমাদের শ্রদ্ধায় মাথা অবনত হয়ে থাকতো, যেটা মতাদর্শের কারণে এক শহীদদের প্রতি সম্মান জানানো হচ্ছে। আসলে যেটা করছো সেটা তো পরিষ্কার ভাবে লাশের উপরে দাঁড়িয়ে ক্ষমতা দখলের রাজনীতি ছাড়া কিচ্ছু নয়। একই রকম ভাবে এই একই উদ্দেশ্য চরিতার্থ করেছে। উত্তরটা কি মনিদা দেবেন? আমি দেবো। আপনার কাছ থেকে বললাম তো, আপনার কাছে এক লাইন আসবো, তারপর মনিকাঞ্চ এক লাইনের উত্তর হবে না। আচ্ছা, আমি অমিতাভ দার যুক্তিগুলো শুনছি, আসলে উনি বিজেপি সিপিএম কোন দিকে যাবেন ঘেটে গেছেন তো। সরকারের পুলিশ মেরেছে, ওকে ফাইন, তাহলে এবার থেকে ধরুন, এবার থেকে তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন পুলিশ যা যা করবে এ কিন্তু সরকারের পুলিশ ভাই, এখানে তৃণমূলের কোনো রোল নেই। এ নিয়ে আর কি বলবেন? এটা কিন্তু অমিতাভ দার আমি অমিতাভ দা আপনার সঙ্গে ইন্টারাপ্ট করি না, আপনি বিজেপিতে চলে যান না, আমি ইন্টারাপ্ট করছি না, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি দাদা, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, আমাকে বলে নিতে দিন, বেকার সময় নষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেস সমাজ পুলিশ যদি কিছু করে, সরকারি ডাক্তার যদি কিছু করে, আমলা যদি কিছু করে, মোট কথা সরকারি কর্মীরা কিছু করলে পড়লে তৃণমূলের দোষ না, এটা বলতে হবে। এটা কিন্তু মেনে নিতে হবে। এক, দুই হচ্ছে, আরে আমাকে বলতে দিন না, আরে দুই হচ্ছে আলোচনার সময় একদম শেষের দিকে আমি একটু মনিকাঞ্চনদার কাছে যাব প্লিজ। আর দ্বিতীয় কথা সিপিএম এর সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে এত কথা তো, রাইট নাও জন ব্রিটাস সিপিএম এর এমপির টুইট দেখাতে পারি, তিনি সরাসরি বলছেন কংগ্রেস হচ্ছে আরএসএস এর দ্বারা তৈরি এবং কংগ্রেস আরএসএস কে প্রতিপালন করিতেছে। এটা হচ্ছে সিপিএম এমপি জন ব্রিটাসের টুইট, লিখিত বক্তব্য। আশা করব অমিতাভ দা এই নিয়ে আমাদের একটু আলোচনা করবেন। আমি একটু মনিকাঞ্চনদার কাছে আসবার চেষ্টা করি। মনিকাঞ্চনদা, কালকেই উত্তরকন্যা অভিযান রয়েছে এবং তার সঙ্গে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আপনারা অর্থাৎ বিজেপি ইলেকশন কমিশন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরকে হাতিয়ার করছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন বিরোধী দলনেতা,
যদি এনফোর্সমেন্ট ডিরেক্টর যদি করে কোর্টের আন্ডারে হচ্ছে, এরকম নয় যে এনফোর্সমেন্ট ইডি যা ইচ্ছা তাই করে যাচ্ছে। কিন্তু যে প্রশ্নগুলো উঠে আসছে, বিশেষ করে অমিতাভদার একটা প্রশ্নের উত্তর না দিয়ে থাকতে পারলাম না, যে রাজনীতিতে কিছুই পার্মানেন্ট নয়। তা বলেও ভারতবর্ষে এরকম দেখা যায়নি একটা রাজ্যে দুজনে জোট বেঁধেছে আর একটা রাজ্যে দুজনে লড়াই করছে। এটাও কিন্তু সিপিএম কংগ্রেস আমাদের দেখিয়ে দিয়েছে। আর শেষ ইস্যু আমি বলতে চাই, 21শে জুলাই হোক, যা ইচ্ছা করুক, কিন্তু এই যে বাঙালি অস্মিতা, অনির্বাণ, যেগুলো জেনোসাইড, মানে কোথা থেকে মানে ভয় দেখানোর কত রকম অজুহাত, যে অনির্বাণ আমি আসছি একটা লাইন, আমি যেহেতু লাস্ট 1 মিনিট পাবো, আমার একটা উত্তর জানতেই হবে যে উত্তরকন্যা অভিযান 21শে জুলাই বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে হচ্ছে। আমি জানি না বর্তমান আপনাদের যিনি রাজ্য সভাপতি তিনি সংসদে যাবেন নাকি সভায় যাবেন, কিন্তু তারপরও এই দিনটা বেছে নেওয়ার কারণ কি? উত্তরবঙ্গকে তৃণমূল টার্গেট করছে বলে আপনারা দলের লোকজনকে আপনাদের দলে রাখতে চাইছেন? প্রথমত গতকালের আগামীকালের যে কার্যক্রম হচ্ছে, সেই কার্যক্রম ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে হচ্ছে। আর নাম্বার 2, এখানে 21শে জুলাই এই মমতা ব্যানার্জি ঢাকঢোল পেটাবে না যে কত কাজ করেছি, উত্তরকন্যা করে দিয়েছে। উত্তরকন্যা যে একটা ফলস, উত্তরবঙ্গের মানুষকে যে বঞ্চিত করে রেখেছে, তার মানে উলঙ্গ করে দেওয়ার জন্য কালকে উত্তরকন্যা, তখন ইনি বলবেন যে আমি এত কিছু কাজ করেছি, তখন ওই শুভেন্দুদারও যে নেতৃত্বে যে কালকে যে মিছিল হবে, সেই মিছিল বলে দেবে, ওখানের বক্তৃতা প্রমাণ করে দেবে যে মমতা ব্যানার্জি কত বড় ঠকবাজ, কত বড় মিথ্যাবাদী একজন। উত্তরবঙ্গ থেকে তো প্রচুর মানুষজন এসেছেন শুনছি, দেখছি। না, ওখান থেকে এসেছেন তো কি হয়েছে? উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের রেজাল্ট দেখুন, 2019, 2014, 2019, 2024, 2021 রেজাল্ট দেখুন কি আছে। মাটি কতটা শক্ত তার একটা পাল্টা কর্মসূচি উত্তরকন্যা অভিযান 21শে জুলাই। কোনো পাল্টা কর্মসূচি নয়, মানুষদের মধ্যে শুধু সচেতনতা করা। মমতা ব্যানার্জি যে কি মিথ্যা হারে ভাওতা দিয়ে চলেছে ওয়েস্ট বেঙ্গলকে দিনের পর দিন, বিশেষ করে উত্তরবঙ্গকে নিয়ে। আর উত্তরকন্যা নামে একটা বিল্ডিং তৈরি করে ভাবছে উত্তরবঙ্গের উন্নয়ন করছে, তার মুখোশ খুলে দেওয়ার জন্য কালকের অভিযান। এই যে বিল্ডিংগুলো হচ্ছে না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিল্ডিং, ইমারত, এগুলো হচ্ছে টেন্ডার ইস্যু করো, লোকাল তৃণমূল নেতাদের মাল কামানোর ব্যবস্থা করে দাও, মাল কামানোর ব্যবস্থা। এত অভিযোগ, এত কিছুর পরও আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চ কি বলে বা সেই সমাবেশ কি বলে, সেদিকে কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খ নজর থাকবে। আমি লোক হবে, পয়সা দিয়ে লোক আনবে, তো থাকবে, লোক আসবে, কোনো আমি বলে যাচ্ছি লোক। 21শে জুলাইয়ের প্রত্যেকটা আপডেট, 21শে জুলাই সকাল থেকে বিভিন্ন প্রান্তে যা ঘটছে, এবং এই মহা সমাবেশ, শহীদদের মহাসমাবেশ বা শহীদদের উদ্দেশ্যে তাদেরকে তর্পণ জানানোর জন্য যে মহাসমাবেশ, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কি বার্তা দেয়, তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেয়, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। প্রত্যেকটা আপডেট পেতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।